বন্ধু নমস্কার। বিজেপির চাণক্য কি ফেল করে গেছেন? চাণক্যের মাথা থেকে কি এখন আর বুদ্ধি বেরোচ্ছে না? চাণক্য কি চলতি সংকটটার সমাধানের কোনো রাস্তা বের করতে পারছেন না? চাণক্য মানে অমিত শাহ কি পদত্যাগ করতে বাধ্য হবেন? বিজেপি যে অমিত শাহের ওপর দীর্ঘদিন নির্ভর করে বিশ্বাস করেছিল যে অমিত শাহ যে কোনো সংকট সমাধান করে দলকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিতে পারবেন, এবং বিরোধী দলগুলো যে যত বড় দলই হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক, তারপর এনসিপি হোক, আম আদমি পার্টি হোক, সমাজবাদী পার্টি হোক, যে পার্টি হোক না কেন, বিরোধী দলগুলোকে প্রয়োজন হলে এমন শিক্ষা দেবে যে তারা উঠে দাঁড়াতে পারবে না। তাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার যে ইচ্ছেটা, সেটা পর্যন্ত তাদের নষ্ট করে দেবেন। প্রয়োজনে এইরকম ঘুঁটি চাল দেবেন তিনি। সেই অমিত শাহ কি এখন নিজেই বিজেপির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন? অমিত শাহ বারবার দূত পাঠিয়েছেন রাহুল গান্ধীর কাছে, রাহুল গান্ধীর সঙ্গে দূত গিয়ে বৈঠক করেছেন, রাহুল গান্ধীকে বোঝানোর চেষ্টা করেছেন যে পার্লামেন্টের মধ্যে অমিত শাহ এলে যাতে বিরোধীরা কোনো ধরনের সমস্যা তৈরি না করে, মানে স্লোগান টোগান যাতে না দেয়, কঠিন কঠিন প্রশ্ন যাতে না করে, অমিত শাহ যাতে একটা ফেভারেবল অ্যাটমসফিয়ারে পার্লামেন্টে এসে নিজের বক্তব্য রাখতে পারেন। কিন্তু রাহুল গান্ধী যেহেতু একবার বুঝে গেছেন যে অমিত শাহ এখন এমন একটা সমস্যায় পড়েছেন যে সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা তার কাছে নেই, তিনি এতদিন ধরে অনুকূল পরিবেশে রাজনীতি করে এসেছিলেন। 2014 এবং তার পরবর্তী সময়ে বিজেপি অনুকূল পরিবেশে রাজনীতি করতে করতে অভ্যস্ত হয়ে যায়। কেউ প্রধানমন্ত্রী সমালোচনা করতে পারবে না, বিরোধীরা কোনো বিরোধিতা করে জবরদস্ত কোনো আন্দোলন করতে পারবে না, রাস্তার মধ্যে মানুষ নেমে প্রতিবাদ করতে পারবে না, কোনো ধরনের কোনো রকমেরই কঠিন পরিস্থিতি সামনে থাকবে না। ফলে একরকম অনুকূল পরিস্থিতিতে, একরকম ইতিবাচক পরিস্থিতিতে রাজনীতি করে যাবেন তারা, আর এইভাবে করে করেই তারা সবসময় রাজনীতিটা চালাবেন। মিডিয়াও তাদের কেনা গোলামের মতন হয়ে গেছে। মিডিয়াও তাদের সারাদিন শুধু স্তুতি করবেন, বন্দনা করবেন, প্রশংসা করবেন। মিডিয়ার তরফ থেকে কোনো প্রশ্ন তোলা হবে না, মিডিয়ার তরফ থেকে কোনো ধরনের তাদের নেগেটিভ কোনো কিছু দেখানো হবে না। এই রকম একটা ফেভারেবল অ্যাটমসফিয়ারে রাজনীতি করতে করতে যে তারা কখন তাদের রাজনীতিটাকে ভোতা বানিয়ে দিয়েছেন সেটা হয়তো ভাবতেই পর্যন্ত পারেনি, বুঝতেই হয়তো পারেনি। যার কারণে দিল্লিতে ছাত্র আন্দোলনের দিন 20শে জুলাই আপনার দিল্লি পুলিশ বা আরএফ যেই হোক না কেন, পেলেট গান চালানোর যে ঘটনা ঘটেছিল সেইটাকেই এখন বিরোধীরা হাতিয়ার করে নিয়েছে। প্রথমে রাহুল গান্ধী অমিত শাহের কাছে জবাব চেয়েছেন, তারপর পদত্যাগে চেয়েছেন। এরপরে বিরোধী সমস্ত দল, আপনার সে সমাজবাদী পার্টি হোক, সে আম আদমি পার্টি হোক, সে তৃণমূল কংগ্রেসই হোক, সে অন্যান্য বিরোধী দলগুলোই হোক না কেন, এরা সবাই বারবার বলছেন যে অমিত শাহের পদত্যাগ করতে হবে, অমিত শাহকে পার্লামেন্টে এসে জবাব দিতে হবে, তারপর পদত্যাগ করতে হবে। এখন এই যে পরিস্থিতি, এবং তারা কোনোভাবেই তার নিচে নামতে রাজি না, কোনোভাবে এই জায়গাতে কম্প্রোমাইজ করতে রাজি না। আমি দেখলাম গতকালকেও রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না, অর্থাৎ তারা যে দাবি করেছেন সেই দাবি থেকে তারা সরে আসবেন না। এইরকম পরিস্থিতি তো মোকাবেলা করার অভিজ্ঞতা নরেন্দ্র মোদী, অমিত শাহের নেই। এইরকম পরিস্থিতি মোকাবেলা করার তো অভিজ্ঞতা বর্তমান বিজেপির কোনো নেতার নেই। এখন এই অবস্থাটা মোকাবেলা করার মতন বুদ্ধি কি বিজেপি ঘোষিত, মানে বিজেপির নেতাদের ঘোষিত চাণক্যের মাথায় আছে? চাণক্য এখন নিজেই তো সংকটের মধ্যে পড়ে গেছেন, চাণক্য এখন নিজেই তো প্রশ্নের মধ্যে পড়ে গেছেন। চাণক্য নিজে আলাদা থেকে, মানে প্রশ্নের বাইরে থেকে অন্যদেরকে বুদ্ধি দেবেন, অন্যদেরকে রাস্তা দেখাবেন, অন্যদেরকে সমস্যা থেকে বেরিয়ে আসার কথা বলবেন, পরামর্শ দেবেন। এইটাই হলো চাণক্যের জন্য যথার্থ ভূমিকা। কিন্তু চাণক্য নিজেই যখন নানান ধরনের প্রশ্নের মধ্যে পড়ে যান এবং অভিযোগের মুখের মধ্যে পড়ে যান, তখন চাণক্য অন্যদের সাহায্য করবেন না নিজের রাজনীতিটাকে রক্ষা করবেন? এটা সবাই বোঝার জন্য চেষ্টা করছে যে অমিত শাহ কি এমন কিছু করতে পারবেন, আদতেই এমন কোনো চাল চালতে পারবেন যার ফলে বিরোধীরা হঠাৎ করে ভেবাচাকা খেয়ে যাবে।
বিরোধীরা হঠাৎ করে অপ্রস্তুত হয়ে যাবেন, বিরোধীরাই হঠাৎ করে নাকানি চোবানি খেয়ে আপনার পিছু হটতে বাধ্য হবে, নাকি তিনি নিজে শেষ পর্যন্ত বাধ্য হবেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে রক্ষা করতে নিজেই পদত্যাগ করতে? এইটাই কি শেষ পর্যন্ত বিজেপির জন্য বেস্ট সমাধান হবে, নাকি মধ্যবর্তী কোনো রাস্তা বেরোবে? কংগ্রেস কি মাঝখানে বিজেপির সঙ্গে কোনো কম্প্রোমাইজে যাবে? অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু প্রশ্নের কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই কারণে যে বিরোধীরা কোনোভাবেই এক বিন্দুও তারা পিছু হটতে রাজি হচ্ছে না, কারণ তারা মনে করছে যদি অমিত শাহকে এই সময়ে দুর্বল করে দেওয়া যায় রাজনৈতিকভাবে, যদি অমিত শাহকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া যায় এবং বিজেপির মধ্যে একটা উদাহরণ তৈরি করে দেওয়া যায় যে ধর্মেন্দ্র প্রধান বিজেপিতে মারাত্মক গুরুত্বপূর্ণ মন্ত্রী না হলেও, মারাত্মক গুরুত্বপূর্ণ নেতা না হলেও, তার পদত্যাগের পরে অমিত শাহের মতো নেতা, যিনি এখন বিজেপি আর অমিত শাহ সমর্থক হয়ে গেছে, তিনি পদত্যাগ করতে বাধ্য হলে পুরো দেশের মানুষের মধ্যে একটা বিরাট জনজাগরণ তৈরি হয়ে যাবে। বিরোধী দলের সমস্ত কর্মীদের মধ্যে একটা বিরাট জনজাগরণ তৈরি হয়ে যাবে। তারা সেইটাই করে দেখাতে চাইছেন, আর সেটাই বিজেপির জন্য একটা বড় সংকট তৈরি করে ফেলেছে। কারণ অমিত শাহ যদি একবার পদত্যাগ করেন বা করতে বাধ্য হন, তাহলে বলা যায় যে রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী এত দুর্বল হয়ে যাবেন যে এরপরে মন্ত্রিসভার মধ্যে অন্তত পক্ষে তাকে তার রাজনীতিটাকে বা তার রাজনৈতিক ভবিষ্যৎকে রক্ষা করার জন্য তার কোনো ডান হাত বাম হাত থাকবে না। কারণ এইটা ফ্যাক্ট যে বিজেপির মধ্যে অন্তত পক্ষে দুজন শীর্ষ নেতা রয়েছেন যারা নরেন্দ্র মোদীর বিপরীত ক্যাম্পের। তারা নিজেরাও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আগেও দেখেছিলেন, এখনো দেখছেন। তাদের মধ্যে একজন হলেন রাজনাথ সিং, একজন হলেন নিতিন গডকরি। এই দুজনকে মন্ত্রিসভা থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুজনেই এমন রাজনীতির চাল চেলেছেন যে তাদেরকে সরাতে পারেনি। তাদের মধ্যে সেই জিদটা রয়ে গেছে। তো তারা নিজেরাও হয়তো মনে মনে চাইছেন যে এই সুযোগে অমিত শাহকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে এবং এর জায়গাটা তারা নিজেরা দখল করতে, কারণ এর পরেই তাদের জন্য সহজ হয়ে যাবে মোদীর জায়গাটা দখল করার। তো এইটা বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি। এখন এই দুটো দিক থেকে, একদিকে বিরোধীদের ক্রমাগত আন্দোলন পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে, ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ তৈরি হচ্ছে, ব্যাপকভাবে বিভিন্ন দিক থেকে চাপ তৈরি করা হচ্ছে। ছাত্ররা আবার ভবিষ্যতে আন্দোলনে নামার জন্য তৈরি হচ্ছে। জঙ্গিদের আন্দোলনের একটা রূপ দেখার পরে আর একটা রূপ দেখার আশঙ্কায় বিজেপি কাঁপছে। এইরকম একটা অবস্থাতে অমিত শাহের ভবিষ্যৎ কি? চাণক্য তো এখনো পর্যন্ত আর পাশ করতে পারছেন বলে মনে হয় না। এতদিন চাণক্য আপনার শিবসেনার মধ্যে দুটো বিভাজন করতে, তারপর এনসিপির মধ্যে বিভাজন করতে, তৃণমূলের মধ্যে বিভাজন করতে, আম আদমি পার্টির মধ্যে বিভাজন করতে, এরকম আরো অনেক বিরোধী দলের মধ্যে বিভাজন করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বলে সবাই অভিযোগ করে। সবাই বলে যে বিরোধী দলগুলোর মধ্যে ভাঙাভাঙির খেলা মূলত চাণক্যের মাথা থেকেই বেরিয়েছে, এই বুদ্ধিটা বেরিয়েছে। এবং চাণক্যই ইডি সিবিআই ব্যবহার করে বিভিন্ন বিরোধী নেতা আসে, অরবিন্দ কেজরিওয়ালই হোক অথবা সঞ্জয় সিংই হোক অথবা আরো অনেক বিরোধী নেতাকে জেলে ঢুকিয়েছেন, জেলের ভাত খেতে বাধ্য করেছেন। তো এবার সেই চাণক্য দেখা যাচ্ছে যে এত কিছু করার পরে অভিযোগ অনুসারে এখন নিজের রাজনৈতিক অস্তিত্বটাকেই ঠিকমতো রক্ষা করতে পারছেন না। আর বাংলাতে একটা প্রবাদ রয়েছে, যা সব ভালো তার শেষ ভালো যার। তো এতদিন ধরে যার প্রত্যেকটি পদক্ষেপকে চাণক্য বুদ্ধি বলা হতো, যার প্রত্যেকটি কর্মকাণ্ডকে সে নৈতিক হোক অথবা অনৈতিক হোক সেটাকেই ব্যাপকভাবে আপনার মহিমান্বিত করা হতো। এবার দেখা যাচ্ছে যে তিনি তার এই যে ধারাটা সেটাকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই ধারাটাকে আর কন্টিনিউ করতে পারছেন না। এবং বিরোধীদের দুর্বল করা তো দূরের কথা, নিজের দলের যে শক্তিটা, নিজের দলের যে মূল যে স্তম্ভটা সেটাকেই তিনি রক্ষা করতে পারছেন না। এই অবস্থা কি শেষ পর্যন্ত দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটানোর দিকে নিয়ে যাবে? মনে হয় আপনাদের যে বিজেপি এই অবস্থা থেকে বেরোতে পারবে না এবং বিজেপির চাণক্য সত্যি ইতিমধ্যেই ফেল করে গেছেন? কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে
সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।